সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2022 সালের গতকালকে তাদের সপ্তম সপ্তাহে অর্থাৎ 7 উইক ফিজিক্স অ্যাসাইনমেন্ট নাম্বার 4 পাবলিশড হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ, আর শিরোনামটা হচ্ছে ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে অ্যাসাইনমেন্ট তোমাদের, সেই অ্যাসাইনমেন্টটা টোটালি থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক। তারপরেও আমরা যে কাজটা করব, ওই তাত্ত্বিক জিনিসগুলোকে ভালো মতো বোঝার চেষ্টা করব এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যা যা আছে আমাদের। সাথে সাথে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তার মানে শুরুতে আমরা যে কাজটা করব এখন, সেটা হচ্ছে শিরোনাম দেখো, ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাগুলি। তার মানে আমরা সর্বপ্রথম ধারক নিয়ে কথা বলি যে ধারকটা কি। যেমন আমাদের বাসাবাড়িতে ফ্যান আছে, সেই ফ্যানের ভিতর ধারকটা ব্যবহৃত হয়। তার মানে আমরা দেখে নেই এই ধারকে কিভাবে শক্তিটা সঞ্চিত থাকে বা ধারকটা কিভাবে তৈরি করা হয়। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে ধারকটা বোঝা। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ ধারকটা কিভাবে তৈরি করা হয়। তার মানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো ধারক কিভাবে তৈরি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা পাত নিব, সেগুলোর আকৃতি একই রকম। তার মানে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আমি এ। এখন এটাকে ধরলাম আমি পি পাত, এটাকে ধরলাম আমি কিউ পাত। তারপরে দেখো এই পাত্রার সাথে আমি যে কাজটা করলাম ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই পাত্রার সাথে আমি যে কাজটা করলাম ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করে দিলাম। এখন শুরুতে এই দুইটা পাত কিন্তু কোনো চার্জিত ছিল না, তার মানে তড়িৎ নিরপেক্ষ অবস্থায় ছিল। এখন দেখো যে তার সাথে আমি একটা ব্যাটারি সংযোগ দিচ্ছি। মাঝখানে তুমি ধরে নেওয়া মতো দৃষ্টিকোণ থেকে শূন্যস্থান, বা এখানে আমরা যে কোনো পরবৈদ্যুতিক ধ্রুবক রাখতে পারি, পরবৈদ্যুতিক পদার্থ রাখতে পারি, যেমন কাঁচ হতে পারে, পানি হতে পারে, অভ্র হতে পারে, ইবোনাইট হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। যা হোক, আমরা এখানে ধরে নিলাম আপাতত শূন্যস্থান বা বায়ু দ্বারা আবদ্ধ আছে এই জায়গাটা। এখন দেখো এখানে ব্যাটারির বড় প্রান্ত বলতে সেটা হলো পজিটিভ, ছোট প্রান্ত বলতে নেগেটিভ। যখন তুমি এই ব্যাটারিটাকে দুইটা পাতের সাথে সংযোগ দিছো, ইভেন এই ব্যাটারির যে তড়িৎচালক শক্তি সেটাকে ধরলাম আমি ক্যাপিটাল ভি। দেখো এই পজিটিভ প্রান্তটা এটার সাথে সংযোগ দেওয়ার প্রেক্ষাপটে পজিটিভ প্রান্ত হতে পজিটিভ চার্জগুলা পি পাতে যায় জমা হতে থাকবে। তার মানে আমি ধরে নিলাম কিছু পরিমাণ পজিটিভ চার্জ এই পাতে যায় জমা হয়েছে। এবার আসো পরবর্তী অপশনটায়। এই পাতের কাজ হবে কি, এই পাতে যে পজিটিভ চার্জ আছে সেই চার্জগুলা ব্যাটারি নেগেটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হবে, সেখান থেকে কি করবে, বেরিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাটা আমি আবারও বলি। আমরা জানি যদি কখনো কোনো একটা পদার্থকে আমরা বলি তড়িৎ নিরপেক্ষ, তার মানে সেখানে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে সম পরিমাণ নেগেটিভ চার্জ আছে। এখন এটার ভিতর যেহেতু তুমি নেগেটিভ প্রান্তটাকে সংযোগ দিছো, এটা থেকে একটা কাজ হবে, পজিটিভ চার্জগুলো কী হবে, বেরিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তের দিকে আসবে। তার মানে এখানে থেকে যদি পজিটিভ চার্জগুলো বেরিয়ে যায়, তাহলে এখানে কোন চার্জের উদ্ভব ঘটবে, নেগেটিভ চার্জের উদ্ভব ঘটবে। সেটা কার সমান, এই পাশে যে পজিটিভ চার্জ আছে তার সমান। তার মানে এখানে থেকে আমি কয়টা চার্জের কথা বলছি, 5টা। তার মানে আমি এখানে দিলাম 5টা নেগেটিভ চার্জের উদ্ভব ঘটছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো এখানে আমরা দেখলাম কি, এই পাশে 5টা পজিটিভ চার্জের উদ্ভব, এই পাশে 5টা নেগেটিভ চার্জের উদ্ভব ঘটছে। এখন এই সিস্টেমটা কতক্ষণ চলতে থাকবে, যে পর্যন্ত ব্যাটারির তড়িৎচালক শক্তি অথবা ব্যাটারির প্রযুক্ত বিভব শেষ না হবে সেই পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। তার মানে একটা জিনিস দেখো, এই ব্যাটারির যে বিভব পার্থক্য বা বিভব যে পর্যন্ত শেষ না হবে, এখানে সে প্রক্রিয়া যদি চলতে থাকে, তাহলে এই বিভব আর এখানে উদ্বুদ্ধ বিভব অবশ্যই সমান হবে। এখানে উদ্বুদ্ধ বিভবটা কি, এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত নেগেটিভ। তার মানে আমরা জানি কি এখানে অবশ্যই কি ক্রিয়েট হয়েছে, বিভব ক্রিয়েট হয়েছে। তার মানে এই বিভব কোন পর্যন্ত বাড়তে থাকবে, এই বিভব শেষ না হওয়া পর্যন্ত। তার মানে কখন শেষ হবে, যখন এটার মান 0, তখন এখানে আর চার্জের কোনো ফ্লো হবে না। সেই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি এখানে যে বিভব
আর এই জায়গায় উদ্ভূত বিভবকে ধরলাম আমি কত V0। তার মানে এই বিভব শেষ নেওয়া পর্যন্ত এই বিভবের মান ক্রমান্বয়ে কী হবে বাড়তে থাকবে। এই বিভব যখন শেষ এই বিভব যখন শেষ তখন চার্জগুলো আর ফ্লো হবে না। তার মানে এই বিভব আর এই বিভবের মান অবশ্যই কী হবে সমান হবে। তার মানে আমরা বলতে পারি আমার বাইরে থেকে প্রযুক্ত ব্যাটারি যে তড়িৎচালক শক্তি বা তার বিভব পার্থক্য বা তার বিভব সেটা দুইটা পাতের মাঝখানে যে বিভব ক্রিয়েট হবে সেটা সমান হবে। একটা জিনিস দেখলাম যে আমাদের এখানে কিভাবে বিভব ক্রিয়েট হয়, কিভাবে ব্যাটারি প্রযুক্ত বিভবের সাথে এখানে উদ্ভূত বিভব সমান হয়। এবার আসো আমরা আর একটা টপিক দেখি, সেটা কি সেটা দেখো। ধরে নাও এই যে এখানে চার্জগুলো যে আমরা জমা রাখছি, অর্থাৎ এখানে থেকে পজিটিভ চার্জ যে এখানে যাচ্ছে, শুরুতে আমার একটা চার্জ গেল একটা চার্জ কিন্তু গেছে, কিন্তু পরবর্তীতে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করে আর একটা চার্জ যদি যেতে চায় কি চার্জ পজিটিভ চার্জ, এখানে যাওয়ার পর কী হবে এই পজিটিভের আর এই পজিটিভ কি বিকর্ষণ করবে, এই বিকর্ষণের ভিতরে কাজ করে তোমাকে এখানে পাঠাতে হবে। তার মানে দেখো যে এখানে থেকে আর একটা পরবর্তী একটা পজিটিভ চার্জ এখানে পাঠাতে হলে তোমাকে কি করতে হচ্ছে এর বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে তারপরে ওখানে পাঠানোর ব্যবস্থা করতেছে। আর আমরা জানি যদি কখনো কোনো কিছুর বিরুদ্ধে কাজ করি আমরা সেই কাজটা সেই বস্তুর ভিতর বিভব শক্তি হিসেবে জমা থাকে। তার মানে দেখো এখানে তুমি যতগুলা চার্জ দিবা সবগুলাই ম্যাক্সিমাম প্রথমটা বাদে সবগুলো কী হবে বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে তারপরে জমা করতে হবে। আর সেই কাজের পরিমাণ এই দুই পাতের ভিতর কী হিসাবে জমা থাকবে বিভব শক্তি হিসাবে জমা থাকবে, যেটাকে আমাদের এই শিরোনামের ভিতর বলছে যে সঞ্চিত শক্তি। কি বলছে আমাদের এখানে সঞ্চিত শক্তি। আমরা তো বুঝলাম যে ধারক কীভাবে তৈরি করতে হয় অথবা সেখানে শক্তিটা কীভাবে সঞ্চিত থাকে। এখন আমাদের কোশ্চেনগুলা সলিউশন করার সময় আসছে। দেখো তোমাদের কতে যে কথাটা বলা হয়েছে একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত ভি তড়িৎচালক শক্তি বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানো আছে। তার মানে এটা একটা ব্যাটারি, তার দুই প্রান্তের তড়িৎচালক শক্তি হচ্ছে ভি আর দুইটা পাত পরস্পরের সাথে সমান্তরালে আছে। ধারকটির ধারকত্ব ধরছে ওরা হলো সি, ধারকটির ধারকত্ব কত ধরছে এখানে সি ধরছে। প্রতিটি পাতের ক্ষেত্রফল অর্থাৎ এই পাত আর এই পাত ক্ষেত্রফল সমান হতে হয়, সেই পাতের ক্ষেত্রফল ধরছে কত আমার এ হলে প্রতি পাতে কত মানের চার্জ জমা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে যে কথাটা বলছি যে এখানে আমরা দুইটা পাতের সাথে একটা ব্যাটারি সংযোগ দিছি, তার তড়িৎচালক শক্তি আছে ভি, এই ভি এর কারণে এখানে পজিটিভ চার্জ জমা হবে পজিটিভ প্রান্তের কারণে, তাহলে সেই চার্জের পরিমাণটা ধরছি কত আমরা প্লাস কিউ। তাহলে এটাই যদি প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয় এইটাই আবার কী হবে সমপরিমাণ নেগেটিভ চার্জ জমা হবে, তার মানে মাইনাস কিউ। আর এই ধারক যে তৈরি করলাম তাহলে সেই ধারকের ধারকত্ব ধরা হয়েছে কত সি। তাহলে শুরুতে আমরা কমার্কের উত্তরে যেটা লিখব কোনো ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জ জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে তাকে ওই ধারকের ধারকত্ব বলে। আর ধারকত্বকে কী দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা আমাদের উদ্দীপকের ভিতরে বলে দিছে কি তড়িৎচালক শক্তি ভি তড়িৎচালক শক্তি। তার মানে তুমি কথাটা এভাবে লিখবা যদি ভি তড়িৎচালক শক্তি প্রয়োগ করা হয় এর কারণে পাতদ্বয়ে কিউ পরিমাণ চার্জ জমা হলে কিউ পরিমাণ চার্জ জমা হলে সেই ক্ষেত্রে ওই পরিবাহের ধারকত্ব হবে বা ধারকটির ধারকত্ব হবে সি ইকুয়াল কিউ বাই ভি। তাহলে আমরা এটা পেলাম। তাহলে দেখো এই পাতে আমরা ধরে নিছি কি পরিমাণ চার্জ জমা হয়েছে কিউ পরিমাণ, সি ইকুয়াল কত পাইছি কিউ বাই ভি। তার মানে এখানে আমরা লিখলাম কিউ ইকুয়াল কত সিবি। এখন এই ভিটা কিন্তু বলছি আমি এই দুইটা পাতের মধ্যকার বিভব পার্থক্য, আর সেই বিভব পার্থক্যটা কার সমান বাইরে থেকে প্রযুক্ত ব্যাটারির সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম কিউ ইকুয়াল কত সিবি, এটা আমরা পাইলাম। এখন আসো আমরা আর কি কি কয়ের উত্তরে লিখতে পারি। এখন আমরা যদি শূন্য মাধ্যমের কথা ভাবি, কোন মাধ্যম শূন্য মাধ্যমের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা
তারপরে কথাটা আমরা এইভাবে লিখব, ধারকত্বের রাশিমালা। তাহলে আমরা কথাটা লিখলাম। সেই ক্ষেত্রে দেখবা যে এই দুইটা পদ পরস্পরের সাথে সমান্তরাল, সেই ক্ষেত্রে ধারকত্বের রাশিমালা সি ইকুয়াল এপসাইলন নট এ বাই ডি। কত ধরে নিলাম আমরা? এ বাই ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে এই যে পাত দুইটা তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তুমি এখন সাইডে বলে দিবা ধরি পাত দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা কত? ডি। সেই ক্ষেত্রে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা হয় সি ইকুয়াল এপসাইলন নট এ বাই ডি। এখন দেখো এই যে আমরা চার্জের পরিমাণ পাইছি সেটা কত? কিউ ইকুয়াল আমার সি। তাহলে সি এর মানটা আমরা বসাই এপসাইলন নট এ বাই হলো ডি, এপসাইলন নট এ বাই ডি, সাথে কত আছে আমাদের? ভি। এবার আসো যে এটা যদি শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যম হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম, তাহলে আমরা লিখি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে। এবার আমরা লিখব কি? অন্য কোনো মাধ্যমে সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে হবে হলো এপসাইলন নট কে এ বাই ডি। তার মানে জিনিসটা হচ্ছে কি, তুমি এখানে একটা পরাবৈদ্যুতিক পদার্থ রাখছো যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কে। তাহলে আমরা এখানে আর একটা কাজ করতে পারি, এখানে আমরা তখন বসিয়ে দেবো এপসাইলন নট কে এ বাই ডি ডট বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে সাইটে এভাবে লিখতে হবে, এটার নাম কি? কে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে পাত দুইটার মাঝখানে তুমি তখন কি রাখছো? কিছু পরাবৈদ্যুতিক পদার্থ রাখছো। সেই ক্ষেত্রে প্রতি পাতে চার্জের পরিমাণ হচ্ছে কত আমার? কিউ ইকুয়াল এপসাইলন নট কে এ বাই ডি ডট ভি। এবার আসো তোমাদের ক্ষতে কি বলছে, এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খ মার্কের উত্তরটা আমাদের কীভাবে হবে সেটা আমরা বুঝি। তো প্রথমে আমরা যে কাজটা করব, চিত্রটা আঁকাবো। কমন নাম্বার আনসারে আমরা প্রথমে কি করব? চিত্রটা এভাবে আঁকিয়ে দেব, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো দেখো এখানে আমরা এটাকে ধরছিলাম হলো পি পাত, এটাকে ধরছিলাম আমরা কিউ পাত। এটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, আর এখানে আমার চার্জগুলা জমা ছিল। এই পাশে সমপরিমাণ নেগেটিভ চার্জের উদ্ভব করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে বলছে ব্যাটারির কতটুকু শক্তি ব্যয় হবে। এখানে থেকে আমরা শুরুতে দেখে নেই যে ব্যাটারির তড়িৎ শক্তি কতটুকু ব্যয় হবে। দেখো এই ব্যাটারির বিভব শক্তি ছিল কত? ভি। পরে আমরা দেখলাম এর দুই প্রান্ত বিভব শক্তি বা বিভব পার্থক্য কত হয়েছে আমাদের? ভি হয়েছে। কিন্তু এখানে দেখো এই যে পজিটিভ চার্জগুলো যখন এই পাশটা তো আমরা একটা কন্ডাক্টর মানে পরিবাহী দ্বারা তো সংযোগ দিছি, তো এখানে থেকে যখন চার্জগুলা ফ্লো হবে, এই চার্জগুলা গতিশীল হওয়ার জন্য তার ওই ব্যাটারি কিছু শক্তি ক্ষয় হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে থেকে যখন প্রবেশ করবে, অর্থাৎ এখান দিয়ে যখন পজিটিভ চার্জগুলো গতিশীল হবে তখন এখানে কিছু তাপ উৎপন্ন হবে, কারণ ওই পরিবাহীর ভিতর কিছু কি আছে? ইলেকট্রন আছে, বা ওই পরিবাহীটা বিভিন্ন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সেখানে সংঘর্ষ ক্রিয়েট হবে। সেই সংঘর্ষের কারণে এখানে কি তৈরি হবে? তাপ উৎপন্ন হবে। তার মানে ব্যাটারি যে পরিমাণ শক্তি প্রদান করতেছে সেই শক্তির কিছু অংশ কি হইতেছে? এই চার্জগুলোকে ফ্লো মানে গতিশীল করার জন্য ব্যয়িত হচ্ছে, বাকি অংশ কি হইতেছে? তাপ উৎপন্ন করতেছে, আর বাকি অংশ এই ধারকের ভিতর সঞ্চয় করার ব্যবস্থা করতেছে। তার মানে দেখো আমরা লিখতে পারি এভাবে যে ব্যাটারির ব্যয়িত শক্তি, এইটাকে আবার আমরা আর একটা কথা বলতে পারি, কারণ যে পরিমাণ কাজ হবে চার্জটাকে পাঠাতে সমপরিমাণ ব্যাটারির শক্তি ব্যয় হবে। তার মানে আমরা এখানে থেকে বলতে পারি যে ব্যাটারি কর্তৃক কৃত কাজ। তার মানে এটাকে আবার আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা কি? সেটা দেখো আমরা জানি ভি ইকুয়াল কত? ডব্লিউ বাই কিউ। অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে আমরা বিভব বলি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল ডব্লিউ ইকুয়াল কত? ভি কিউ। যে পরিমাণ কাজ সেই পরিমাণ কি? বিভব শক্তি।
তাহলে ইউ ইকুয়াল আমরা বলতে পারি কত ভি কিউ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে ব্যাটারি ব্যয়িত শক্তি ইকুয়াল ব্যাটারি কর্তৃক কাজের কথা বলছি আমি। তারপরে আমরা যে কথাটা বলবো যে ব্যাটারি দ্বারা সরবরাহকৃত চার্জ ইন্টু তড়িৎচালক শক্তি কি ইন্টু তড়িৎচালক শক্তি। দেখো এই ব্যাটারি দ্বারা এখানে চার্জের পরিমাণ দিছো কত তুমি প্লাস কিউ, এই পাশে কত হয়েছে আমার মাইনাস কিউ। তার মানে এই লাইনের পরিবর্তে আমি লিখতে পারি সেটাকে কত কিউ, আর তড়িৎচালক শক্তি আছে কত আমার ভি, আর ব্যাটারির বিভব শক্তিকে আমি লিখলাম ইউভি। তাহলে দেখো যে ব্যাটারির যে ব্যয়িত শক্তি সেটা ইউবি ইকুয়াল কত পাইছি আমরা, ইউবি ইকুয়াল কত কিউবি। তাহলে আমরা লিখতে পারি ইউবি ইকুয়াল কিউবি। আবার আমরা আর একটা জিনিস জানি সি ইকুয়াল কত কিউ বাই বি। তাহলে দেখো কিউ ইকুয়াল আমরা জানি কত সিবি, এই কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে সিবি ডট বি বসাইলাম আমরা। তাহলে আমার দেখো ইউবি ইকুয়াল কত আসতেছে আমাদের সিবি স্কোয়ার। তার মানে ব্যাটারির যে শক্তি ব্যয় হচ্ছে সেটা ইউবি ইকুয়াল সি বি স্কোয়ার। মানে কি ব্যাটারির যে তড়িৎচালক শক্তি সেটার বর্গ ইন্টু এখানে যে ধারকত্ব হয়েছে সেই ধারকত্বের গুণফলটাই হচ্ছে ব্যাটারির ব্যয়িত শক্তি। এখন আমি তোমাকে বলি যে এই ব্যাটারির ব্যয়িত শক্তিটা কোথায় কোথায় ব্যয় হচ্ছে। এখান থেকে চার্জটা ফ্লো করার কাজে, আবার এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে সেখানেও কিছু ব্যয় হচ্ছে। আর একটা জিনিস দেখো এই যে এখানে চার্জ জমা হচ্ছে সেখানেও কিছু ব্যয় হচ্ছে। তার মানে আমরা পাইলাম ব্যাটারি কর্তৃক যে ব্যয়িত শক্তি রাশিমালা ইউবি ইকুয়াল সিবি স্কোয়ার। এবার দেখো ঘ নম্বরে অর্থাৎ ছোট গতে তোমাদের বলছে ধারকের সঞ্চিত শক্তির মান কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের বইয়ে খুব ভালো মতো প্রতিপাদন করে দেওয়া আছে, তোমরা যদি ওই প্রতিপাদনটা দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নাই। তবে এখন আমি কিভাবে সঞ্চিত শক্তি জমা থাকে বা সঞ্চিত শক্তির মান কত সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো শুরুতে আমরা কি কথাটা লিখছি, শুরুতে লিখছি দেওয়া আছে ধারকটির ধারকত্ব সি, কারণ উদ্দীপকে বলেই দিছে যে ধারক তৈরি করছো তুমি সেই ধারকের ধারকত্ব কি সি। ইভেন প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল ধরা হয়েছে কত এ। তারপরে আবার এই পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিয়েছি কত ডি। আচ্ছা তার মানে তুমি লিখবা ধরি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি। এখন তোমাকে কি কি কথা বলতে হবে আমি একটু বলার চেষ্টা করি। দেখো ব্যাটারি প্রযুক্ত হওয়ার পর এই পাতে জমা হয়েছে প্লাস কিউ পরিমাণ চার্জ, এই পাতে জমা হয়েছে মাইনাস কিউ পরিমাণ চার্জ। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম এই পাতে কিউ পরিমাণ চার্জ জমা হবে, অপোজিটে তার এই পাতে তার বিপরীতধর্মী চার্জ কিউই থাকবে, তবে বিপরীতধর্মী। দেখো এই যে এখানে যে কিউ পরিমাণ চার্জ এখানে থেকে কিন্তু একেবারে যায় কি হবে না জমা হবে না, সেই চার্জটা জমা হবে কি আস্তে আস্তে জমা হবে। কিভাবে জমা হবে আস্তে আস্তে। এখন সেই আস্তে আস্তে জমা হবে বলতে কি তোমার ধরে নাও তোমার ওখানে চার্জ হয়েছে কিউ, তুমি ডি কিউ পরিমাণ চার্জ সরবরাহ করতে থাকলা, অর্থাৎ এই ব্যাটারি এই পাতে খুব অল্প পরিমাণ চার্জ ডি কিউ পরিমাণ জমা হতে থাকলো এখানে। এখন তাহলে ধরে নাও এখানে ডি কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে খুব অল্প। পরবর্তী যে চার্জটা যাবে সে এই চার্জের কি করবে বিকর্ষণের বিরুদ্ধে কাজ করবে। এই কাজটা এই পাতের ভিতরে এই দুই পাতের ভিতরে কী হিসাবে জমা থাকবে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। সেই বিভব শক্তিটাকে আমরা এই ক্ষেত্রে কী বলতেছি সঞ্চিত শক্তি। তার মানে আমরা এখানে কথাটা কিভাবে বলতে পারি যে বিবেচিত ধারকটা যে পরিমাণ চার্জ জমা রাখবে সেই পরিমাণ চার্জটা সে একেবারে গ্রহণ করবে না, সেই চার্জটা সে কী করবে আস্তে আস্তে গ্রহণ করবে। এবার সেই গ্রহণ করার পরিমাণটা কী ধরছি আমরা ডিকিউ গেল অপশন। এই ডিকিউ পরিমাণ সরবরাহ করতে করতে মানে ডিকিউ পরিমাণ সরবরাহ তারপরে যে কোনো একটা মুহূর্তে চার্জের পরিমাণ ধরলাম আমি কত কিউ। তার মানে যে কোনো এক মুহূর্তে এখানে চার্জের পরিমাণ হয়েছে কত আমার তখন কিউ পরিমাণ চার্জ হয়েছে। তাহলে দেখো পরে যে আমি আবার কী দেবো ডিকিউ পরিমাণ দেবো। এখানে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, পরে আবার এখান থেকে কী পরিমাণ চার্জ আসবে ডিকিউ পরিমাণ চার্জ আসবে। তাহলে এই চার্জটা ওখানে জমা রাখতে হলে আমার কি কিছু কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিভব হবে তার তখন ভি প্রাইম ইকুয়াল কিউ বাই সি। অর্থাৎ
পরের যে ডিকিউ পরিমাণ আমরা চার্জ জমা রাখবো, এই জমা রাখার প্রেক্ষাপটে তার বিভব হচ্ছে হলো ভি প্রাইম, তখন ভি প্রাইম ইকুয়াল কত কিউ বাই সি। এখন এই চার্জ আবার জমা রাখতে যায় তার কিছু কাজ হবে, সেই কাজটাকে আমরা লিখতে পারি কত ডিডাব্লিউ। পরবর্তীতে অবস্থায় বিভব হয়েছে ভি প্রাইম, সাথে আমার কত হইতেছে ডিকিউ। তার কারণ আমরা কিছুদিন আগেই দেখছি যে ভি ইকুয়াল কত ডব্লিউ বাই কিউ। এখন এটা যদি আমার ডিডাব্লিউ হয়, এটা কত আমার ডিকিউ, তাহলে আমরা লিখতে পারি দেখো ডিডাব্লিউ ইকুয়াল কত ভি ডিকিউ। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি কী করি আমি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান কত বলতে পারি আমি ডব্লিউ। তার মানে আমার পাশেরটাকেও ইন্টিগ্রেশন করা লাগবে, দিলাম আমি ইন্টিগ্রেশন। শুরুতে কি এখানে কোনো চার্জ ছিল না, তার মানে নিম্ন সীমা শূন্য, আর চার্জগুলো মানে এখানে যাওয়ার শেষ মুহূর্তে এখানে চার্জের মান হচ্ছে কত আমার প্লাস কিউ, তার মানে সর্বোচ্চ সীমা প্লাস কিউ। তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিডাব্লিউর পরিবর্তে লিখতে পারি কত আমরা ডব্লিউ। এবার আসো ভি প্রাইম কিউ বাই সি, তাহলে ইন্টিগ্রেশন কিউ জিরো কিউ বাই সি, সাথে কত আসতেছে আমার ডি কিউ। এখন আমরা আর কি কি করতে পারি সেটা দেখো, ডব্লিউ ইকুয়াল 1/c ইন্টিগ্রেশন কিউ জিরো, তারপর আসছে কিউ ডি কিউ। আমরা একটা সূত্র জানি ম্যাথের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন সাথে কত ডিএক্স হয় হলো আমার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হলো আমার এন প্লাস ওয়ান। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই দেব। তাহলে দেখো এখানে আসতে আসতে হলো আমার, একটু আমরা সাইডে লিখি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে থেকে কী আসবে সেটা দেখো 1/c ডট কিউ এর পাওয়ার আছে কত আমার 1, তাহলে আমি লিখতে পারি হলো কিউ টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই হলো 1 প্লাস 1, আপার লিমিট কিউ লোয়ার লিমিট 0। এখন আসো আবার এখানে 1 যোগ 1 মানে কিন্তু 2, তার মানে আমি লিখতে পারি 1/2c, সাথে আমার এখানে কি আসতেছে কিউ স্কোয়ার, এখানে কত মান কিউ এখানে 0। এখন দেখো ডব্লিউ ইকুয়াল আমরা কত পাচ্ছি, ডব্লিউ ইকুয়াল 1/2c, থার্ড ব্র্যাকেট দিলাম। এই কিউ এর মান হচ্ছে প্রথমে এটা মানে আপার লিমিট, প্রথমে কি বসাতে আপার লিমিট, তার মানে আমি লিখলাম কিউ স্কোয়ার। লোয়ার লিমিট বসানোর সময় অবশ্যই মাঝখানে একটা মাইনাস, লোয়ার লিমিট কত আছে 0, তার মানে আমার 0 স্কোয়ার। তাহলে এখানে থেকে আমরা কিউ স্কোয়ার বাই কত পাইলাম 2c। তার মানে দেখো যে কিউ পরিমাণ চার্জ ব্যাটারি এই প্রান্ত থেকে এখানে কিউ পরিমাণ চার্জ জমা করতে হলে সেক্ষেত্রে কৃত কাজ হচ্ছে কত আমার ডব্লিউ কাল কত কিউ স্কোয়ার বাই 2c। তার মানে আমরা জানি কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিতে হলে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ বস্তুটার ভিতর কী জমা থাকে বিভব শক্তি হিসেবে জমা থাকে। তার মানে আমরা বলতে পারি এটাকে কি অবশ্যই বিভব শক্তি, সেটা কত আমার ইউ। তাহলে এখন দেখো আমরা আবার কি লিখব, তাহলে ইউ ইকুয়াল আমরা পাইলাম কিউ স্কোয়ার বাই 2c। আবার দেখো আমরা জানি সি ইকুয়াল কত কিউ বাই বি, তাহলে কিউ ইকুয়াল কত আসতেছে আমাদের সিবি। তাহলে এখানে যদি আমি মানটা বসাই তাহলে এখানে আসতেছে হলো সি স্কোয়ার সাথে বি স্কোয়ার বাই আসতেছে 2c। নতুন যে সমীকরণটা পাচ্ছি আমরা হলো সেটা হলো হাফ সি বি স্কোয়ার, সি কাটা যায় একটা সি থাকে, তাহলে হাফ সিবি স্কোয়ার। আচ্ছা আবার আর একটা জিনিস দেখো কিউ ইকুয়াল কত জানি আমরা সিবি, তাহলে এটা থেকে আমি আর একটা লাইন লিখতে পারি এখানে থেকে দেখো হাফ তোমার বি ডট সিবি। তাহলে দেখো কিউ ইকুয়াল কত জানো তুমি সিবি, তাহলে সিবির পরিবর্তে বসাইলে তুমি কি আসবে তোমার কিউ। তার মানে দেখো এইটাই বল আবার আর একটা রাশিমালা পাচ্ছি আমরা হাফ কিউবি। তার মানে যে ধারকটার কথা আমাদের বলছে সেই ধারকের সঞ্চিত শক্তির মান হচ্ছে ইউ ইকুয়াল কিউ স্কোয়ার বাই 2c ইকুয়াল হাফ কিউবি ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বড় গড় উত্তরটা দেখার চেষ্টা করব। বড় গতে দেখো তোমাকে বলা হয়েছে তোমার দেওয়া খ এবং গ এর উত্তর যদি ভিন্ন হয় এর কারণ ব্যাখ্যা করো, আর যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কোশ্চেন তুমি আনসারটা দুইটাও দিতে পারো অথবা একটা দিলেও হয়। তার মানে যদি আমাদের ক্ষেত্রে যদি আমরা ভিন্ন পাই
তাহলে তো আমরা সেটা ভিন্ন কেন পাইছি সেটার একটা ব্যাখ্যা দেবো, আর যদি ভিন্ন যদি না পাই তাহলে তার একটা ব্যাখ্যা দেবো। তবে আনসার আমি দুইটাই দিচ্ছি তোমাদের। দেখো এখানে থেকে এই ব্যাটারি এখানে কিউ পরিমাণ চার্জ জমা রাখার ক্ষেত্রে ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি, তার মানে আমরা কোনটা থেকে পাইছি সেটা হলো খ নম্বর হতে, ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি, সেটা পাইছি ইউবি ইকুয়াল সিবি স্কোয়ার। আমরা ছোট গতে যেটা দেখছি গতে সেটা দেখছি আমরা সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি। তোমাকে কিন্তু কথাগুলো সাজিয়ে লিখতে হবে যে খ হতে আমরা দেখি ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি ইউবি ইকুয়াল কত সিবি স্কোয়ার, গ হতে আমরা পাই ধারকে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। এটা আমরা পাইলাম। তার মানে আমরা এখানে থেকে বলতে পারি যে সুতরাং বলা যায় যে ব্যাটারি কর্তৃক যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে কিন্তু ওই পাতগুলাতে যে পরিমাণ শক্তি জমা হয়েছে সেটা তার কি অর্ধেক। তাহলে এখন বলছে যে এই ভিন্নতার কারণটা কি, ভিন্নতার কারণ যদি তুমি বলো তাহলে আমি ওইটা আস্তে আস্তে বলি, তোমরা বোঝার চেষ্টা করো, তারপরে নিজের মতো লিখবা। দেখো দুইটা পাত, একটা হলো পি আর একটা হলো কিউ। তোমার যদি অসুবিধা হয় এখানে এক্স এবং এখানে ওয়াই পাত কল্পনা করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ অনেকের কনফিউশন আসবে এখানে কিউ এখানে কিউ এখানে কিউ এখানে কিউ, সেই কারণে যদি ওই কনফিউশন দূর করতে চাও এখানে এক্স এখানে ওয়াই লিখে নাও। দেখো এই ব্যাটারি প্রয়োগ করার পর এখানে থেকে চার্জগুলো এখানে জমা হতে থাকে, ব্যাটারির যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে সেটা হলো সিবি স্কোয়ার, কিন্তু এখানে জমা হয়েছে হাফ সিবি স্কোয়ার, তার মানে কি অর্ধেক। তাহলে বাকি অর্ধেক কই গেল? বাকি অর্ধেকটা হলো এই যে পরিবাহী, এই পরিবাহীর ভিতর দিয়ে চার্জগুলো তো যখন মুভ করে, অর্থাৎ চার্জগুলোকে গতিশীল করার জন্য ব্যাটারি কিছু শক্তি ব্যয় হবে। আচ্ছা, আর আর অল্প যে বা আর যে শক্তিটা ব্যয় হচ্ছে বা শক্তিটা আমাদের অপচয় হচ্ছে সেটা হলো এখানটা যাওয়ার সময় সে কিছু তাপ উৎপন্ন করে। তার মানে দেখো অর্ধেক শক্তি কিন্তু এখানে যাচ্ছে, আর বাকি অর্ধেক কী হচ্ছে চার্জগুলোকে গতিশীল করার কাজে, এবং এখান থেকে গতিশীল হওয়ার সময় কিছু তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা যে পরিমাণ শক্তি দিছি সেই তার অর্ধেক পরিমাণ শক্তি পাচ্ছি। তুমি যদি ব্যাখ্যার কথা বলো যে দুইটা সমান্তরাল পাত আছে, একটা হলো পি আর একটা হলো কিউ। যখন পি পাতে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে এখানে চার্জগুলো জমা হতে থাকে, ওই পরিমাণ চার্জ কিউ পাত হতে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে যাইতে থাকে। তার মানে এখানে যখন এভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে কোন পর্যন্ত, যে পর্যন্ত ব্যাটারি কর্তৃক প্রযুক্ত তড়িৎচালক শক্তি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তার মানে আমরা ব্যাখ্যাটা কিভাবে এটা দিতে পারি সেটা দিলাম। এখন তোমাকে বলছে যদি সমান হয়, অর্থাৎ ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি ইভেন এই শক্তিটা যদি এটা হতো, এই কন্ডিশনের কথা তোমাকে বলে দিছে যে এই কন্ডিশনটা কি হতে পারে, যে ব্যাটারি যে পরিমাণ শক্তি দিছে এই দুইটা পাতে শক্তির পরিমাণ সমপরিমাণ আছে, এই কন্ডিশনটা কোন ক্ষেত্রে হতে পারে। তোমাকে লিখতে হবে যে যদি ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি এবং সঞ্চিত শক্তি সমান হয়, অর্থাৎ হতে হয়, সেই ক্ষেত্রে এই চার্জগুলো চলাচল করার জন্য যে শক্তি সেটা দেওয়া যাবে না, মানে ব্যাটারি কর্তৃক নেওয়া যাবে না। ইভেন এখানে যে তাপ উৎপন্ন হবে সেটাও হওয়া যাবে না। সেই কন্ডিশনের ভিতর ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি এবং সঞ্চিত শক্তি সমান হবে। তার মানে আমরা দেখলাম যে বর্গের ভিতর ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি এবং সঞ্চিত শক্তি যদি সমান হয় কি ব্যাখ্যাটা দিতে পারি, এবং অসমান হলে কি ব্যাখ্যাটা দিতে পারি। এবার 9 নম্বরে তোমাদের বলছে চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলে, মানে বিমুক্ত করা হলে পাতদ্বয়ের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হলো। মানে এখানে থেকে আর ব্যাটারি নাই, এই ব্যাটারিটাকে কী করে দেওয়া হয়েছে, পাতদ্বয়ের মাঝে মধ্যবর্তী অর্থাৎ দূরত্ব যতটুকু আছে তার চেয়ে দ্বিগুণ করা হলো। ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত হবে? তাহলে দেখো আগে এর বিভব পার্থক্য ছিল কত, ভি। যখন আমি দুইটার মধ্যবর্তী দূরত্বটাকে কি করলাম, আগের চেয়ে দ্বিগুণ করলাম, এখানে দূরত্ব ছিল হলো আমাদের ডি, এখন দূরত্বটাকে ভাবলাম আমরা কত, 2D। আর বিভবের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই পরিবর্তিত অবস্থায় তার বিভব পার্থক্যের কথা বলছে কি আমাদের ভি প্রাইম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে যখন তুমি ডি
মধ্যবর্তী দূরত্ব ছিল তার বিভব ছিল ভি, কিন্তু তারপরে দূরত্ব কয় গুণ করছো তুমি? দ্বিগুণ করছো, তার মানে কি হচ্ছে আমার 2d। সেটাকে আমরা বলতে পারি, দেখো এখানে থেকে বলতে পারি পরিবর্তিত দূরত্ব ডি প্রাইম। এখন তার বিভবের পরিবর্তন হবে। কিছুক্ষণ আগে আমি বলছি যে বিভবের পরিবর্তন এক্ষেত্রে হবে না, এটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, তোমরা কিছু মনে করবে না। তো আমরা কি করলাম যে আগে বিভব ছিল ভি, দূরত্ব দ্বিগুণ করার প্রেক্ষাপটে তার বিভব ধরছি কত আমরা? ভি প্রাইম। এখন দেখো ক নম্বর থেকে আমরা একটা টপিক দেখছিলাম কিউ ইকুয়াল এপসাইলন নট কে এ বাই ডি, সাথে কত ছিল আমাদের? ভি। কিউ ইকুয়াল এপসাইলন নট কে এ বাই ডি ভি, দূরত্ব কত করছে? ডি প্রাইম ইকুয়াল কত? 2d। তাহলে পরবর্তীতে অবস্থা বিভব ধরছি কত? ভি প্রাইম। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে থেকে আমরা যে লাইন লিখতে পারি, দেখো ভি ইকুয়াল পাইলাম আমরা কিউডি বাই পাইলাম এপসাইলন নট কে এ। এবার আসো আমি এটা এই ক্ষেত্রে লিখছি, মানে এই ধারকের এই পাতের ক্ষেত্রফল হলো এ পাতের ক্ষেত্রফল হলো আমার এ। এখন পাতের কি কোনো পরিবর্তন করছে? করে নাই। তার মানে এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ, এই ধারকটার ধারকত্ব সি। এটা ধারকত্ব কত ধরছি আমরা? সি। এটারও ধারকত্ব সি। তাহলে এই কন্ডিশনে দেখি আমরা কি কি হতে পারে। তাহলে পরিবর্তিত অবস্থায় বিভব ধরছি আমরা ভি প্রাইম, লিখলাম আমি ভি প্রাইম ইকুয়াল আমরা জানি কত? কিউ। আগে তুমি যে পরিমাণ চার্জ রাখছিলা এটাও সমপরিমাণ চার্জ, চার্জের কোনো হেরফের হয় নাই। তাহলে কিউ, তাহলে আমরা লিখতে পারি এখানে কত? ডি প্রাইম, সাথে লিখতে পারি এপসাইলন নট কে এ, এটা লিখলাম আমরা। তাহলে দেখো এখানে ডি প্রাইম ইকুয়াল কত আমরা জানি? 2d। তাহলে আমরা এখানে বসিয়ে দেই কিউ সাথে কত? 2d বা হলো এপসাইলন নট কে এ পাইলাম। ভি ইকুয়াল কত জানি? কিউডি বাই এপসাইলন নট কে এ। তার মানে এখানে থেকে আমরা 2টাকে সামনে নিলাম আমি সামনে। দেখো এই মানটা সমান কত জানি আমি? ভি। তাহলে এই মানটা পরিবর্তে আমি কি লিখতে পারি? ভি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি ভি প্রাইম ইকুয়াল কত? 2b। তার মানে দেখো পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার বিভব কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। তার বিভব কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। তোমার যদি বেশি কিছু কনফিউশন থাকে, একটা জিনিস খেয়াল করবা, এই পাতদ্বয়ের মাঝখানে যে তড়িৎ প্রাবল্য পাই আমরা, বলরেখা পাই, এই বলরেখার যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ প্রাবল্য যদি সুষম হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইকুয়াল ভি বাই ডি। তাহলে ভি, দেখো ভি ইকুয়াল আমরা লিখতে পারি কত? ইডি। প্রাবল্য সুষম দুইটার ক্ষেত্রে তাহলে আমরা ভি প্রপোর্শনাল কত? ডি। তার মানে দূরত্ব যত গুণ করুন বিভব তত গুণ হবে। দূরত্ব যদি আমরা কমাই তাহলে বিভব কমবে, আর দূরত্ব যদি বাড়াই বিভব বাড়বে। তার মানে দেখো দূরত্ব আগের চেয়ে কয় গুণ করছি? দ্বিগুণ। তাহলে পরিবর্তিত বিভব হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ। দেখো তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটা বলছে, শেষোক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে। তার মানে এখানে কোশ্চেনটা বললো কি, যে আগে ছিল ডি দূরত্ব, আগে ছিল কতটুকু দূরত্ব? ডি দূরত্ব, ঠিক আছে। তারপরে আবার দূরত্বটা কয় গুণ করা হয়েছে? দ্বিগুণ। সেই ক্ষেত্রে 2d ইকুয়াল কত? ডি আমরা দেখছি। তারপরে বিভবটা আমরা কত পাইছি? আগের চেয়ে দ্বিগুণ। এখন বলছে যে শেষোক্ত অবস্থায় শক্তি কত হবে, সেই কথাটাই বলছে। দেখো বলছে হলো শেষোক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল রাখবা, যে এখানে যে আমরা ধারকটা তৈরি করছি, সেই ধারকের ধারকত্ব আমরা যে পরে যে দূরত্বটা করছি, সেই ক্ষেত্রে ধারকত্বটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিছি, যে এই পর্যায়ে ডি দূরত্ব ছিল, পরে যে 2d করছি, সেই ক্ষেত্রে ধারকত্বের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো পরিবর্তিত অবস্থায় আমরা শক্তি পাইছিলাম, পরিবর্তিত অবস্থা পাইছিলাম হলো ইউ প্রাইম ইকুয়াল হাফ সি প্রাইম স্কোয়ার। এটা কিন্তু আমরা পাইছিলাম। তা এখন যদি আমরা এটা পাই, ইউ প্রাইম ইকুয়াল কত? হাফ সি ভি প্রাইম স্কোয়ার, তাহলে পরিবর্তিত অবস্থায় তার বিভব কয় গুণ হয়েছে? আগের চেয়ে দ্বিগুণ। তাহলে দেখো আমি লিখতে পারি হাফ সি 2b হোল স্কোয়ার। তাহলে এখানে থেকে আবার আমি লিখতে পারি কত? দেখো 4 ইন্টু হাফ সিবি স্কোয়ার। তাহলে ইউ প্রাইম ইকুয়াল কত? 4 ইন্টু হাফ সিবি স্কোয়ার। আবার ইউ ইকুয়াল আমরা জানি কত? হাফ সিবি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি 4u।
তার মানে দূরত্ব দ্বিগুণ করার প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে কী হলো, আমাদের বিভব শক্তি আগের চেয়ে কী হলো, 4 গুণ হলো। বিভব শক্তি আগের চেয়ে কয় গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তার মানে 6 নম্বরে আমরা দেখলাম, অর্থাৎ ছোট গর্তে যে আমরা সঞ্চিত শক্তি পাইছিলাম, দেখো সেটা পাইছিলাম ইউ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। তারপরে 9 নম্বরে যে বিভব শক্তি সেটা পাইছিলাম আমরা 4 ইন্টু হাফ, সরি 6 নম্বরে যে বিভব শক্তি পাইছি আমরা ইউ ইকুয়াল 4 ইন্টু 1/সিভি স্কোয়ার, এটা পাইছিলাম। অর্থাৎ আগের চেয়ে কয় গুণ হয়েছিল, 4 গুণ হয়েছিল। আর 4 গুণ হওয়ার পিছনে কারণটা কি, মধ্যবর্তী যে দূরত্ব প্রথমে ছিল ডি, পরবর্তী দূরত্ব আমার কত করা হয়েছিল, দ্বিগুণ। এই দ্বিগুণ করার কারণে তার সঞ্চিত শক্তির পরিমাণ কয় গুণ বাড়ছিল, 4 গুণ। এখানে থেকে আমরা এখন যেভাবে 6 নম্বরের আনসারটা দিব সেটা দেখো আমরা কিভাবে আনসারটা দিতে পারি। আনসারটা হচ্ছে, যদি এখানকার প্রাবল্য যদি সুষম হয়, আবার দ্বিগুণ করার পর, অর্থাৎ এটা একটা পাত, এটা একটা পাত, এখন আমরা কী করছি, 2D, তার মানে সেটা কত যাচ্ছে আমার ডি প্রাইম। অর্থাৎ এখানেও যদি প্রাবল্য সুষম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি সেটা দেখো। আমরা জানি ই ইকুয়াল ভি বাই ডি, তাহলে ভি ইকুয়াল কত জানি আমরা, ইডি। তার মানে দেখো যে এই যে এটা যে আমরা করলাম ভি ইকুয়াল কত, ইডি, এই মানটাই আমরা এখানে বসিয়ে দিই। কোন জায়গায় বসাবো, এই জায়গায়। তাহলে দেখো এখানে আমরা জানি ইউ ইকুয়াল হাফ, ধারকত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ আমরা একটা জিনিস জানি, যে এক্সাম্পল আমি তোমাদের বুঝাই, যে একটা মান আছে কিউ, প্রপোর্শনাল সাথে আছে এম টি। যদি আমরা এইটাকে কনস্ট্যান্ট নেই, এটা সাপেক্ষে এটা পরিবর্তন হয়, এইটাকে কনস্ট্যান্ট ধরি, এটা সাপেক্ষে এটা পরিবর্তন হয়। এই কন্ডিশনে আমরা ধারকত্বটাকে কী করে ধরে নেব, অপরিবর্তিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো লিখলাম সি, আর ভি এর পরিবর্তে আমরা জানি কত, ই ডি হোল স্কোয়ার। তাহলে এখন আবার এইটাকে আমরা কী লিখতে পারি সেটা দেখো, ইউ ইকুয়াল আমরা পেলাম হাফ সি ই স্কোয়ার সাথে ডি স্কোয়ার। এইগুলা যদি কনস্ট্যান্ট হয় আমরা বলতে পারি ইউ প্রপোর্শনাল কত, ডি স্কোয়ার। তার মানে তোমাকে যেটা বলছে 6 নম্বরে, এই শক্তির ভিন্নতার কারণটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে, যে শক্তি ভিন্নতার কারণটা কি। তুমি বলে দিবা, আমরা ইকুয়েশন করে পাই ইউ প্রপোর্শনাল ডি স্কোয়ার, দূরত্ব বর্গ প্রপোর্শনাল সঞ্চিত শক্তি। তার মানে দূরত্ব বাড়লে শক্তি বাড়তে থাকবে তার বর্গ অনুপাতে, আর দূরত্ব কমলে তার শক্তিও কমতে থাকবে। এই কথাটা তুমি বলে দিলা। তার মানে আমাদের এটা যে শক্তি যে ভিন্নতা, সেই ভিন্নতার কারণ কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারলাম। পরবর্তী অপশনের ভিতরে আবার তোমাকে আর একটা কথা বলছে, এই ঘটনাকেই তোমাকে একটা স্প্রিংয়ের প্রসারণের সাথে তুলনা করতে বলছে। কার সাথে, স্প্রিংয়ের প্রসারণের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানে আমাদের এখন যেটা করতে হবে, আমরা তো পাইলাম একটা ইউ প্রপোর্শনাল ডি স্কোয়ার, কোন ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্প্রিং আঁকার চেষ্টা করব। ধরো এটা দৃঢ় অবলম্বন, তার সাথে একটা স্প্রিং সংযুক্ত আছে, এটা তার জন্য সাম্যাবস্থা। তুমি একটা কাজ করলা, এটাকেই একটু বাড়িয়ে দিল, অর্থাৎ তার সাম্যাবস্থান থেকে কিছু করলা, প্রসারিত করলা বা প্রসারণ করলা। তাহলে সেক্ষেত্রে তার প্রসারণের পরিমাণ যদি এক্স হয়, তাহলে তার প্রসারণের পরিমাণ কত ধরে নিচ্ছি আমরা, এক্স। সেই ক্ষেত্রে এই স্প্রিংটার ভিতর কিছু শক্তি সঞ্চিত থাকে। কিভাবে শক্তি, দেখো ধারকের মতোই সাম্যাবস্থায় ছিল। তুমি যখন তাকে টেনে এই দিকে নিয়ে আসবা, অর্থাৎ তার সাম্যাবস্থার বিপরীতে নিতেছো, তার মানে বিপরীতে নিতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। কথাগুলো এইভাবে লিখবা, সাম্যাবস্থান থেকে টেনে তার অসাম্যর দিকে নিতে থাকলে তাকে আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে সেই কাজটা স্প্রিংয়ের ভিতর কী হিসাবে জমা থাকবে, বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তার মানে সেই বিভব শক্তির রাশিমালা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি ইউএস ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এটা একটা স্প্রিং ধ্রুবক, কেটা কি আমার লিখে দেবা স্প্রিং ধ্রুবক, সাইডে একটু লিখে দিলাম। তার মানে এই স্প্রিংটা যে উপাদানের তৈরি, সেই উপাদানের ক্ষেত্রে কে এর মান কনস্ট্যান্ট, সেই কে এর মান কোনো পরিবর্তন নাই। তার মানে এখানে থেকে আমরা বলতে পারি ইউএস প্রপোর্শনাল কত, এক্স স্কোয়ার। দেখো কিছুদিন আগে আমরা
দেখছিলাম দূরত্ব বাড়ানোর সাথে সাথে তার বিভব শক্তি বাড়ে। তার মানে এই ক্ষেত্রে দেখো তার স্মরণ বাড়ানোর সাথে সাথে তার স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বাড়তে থাকবে। কথাটাকে তুমি তোমার মতো সাজাবা যে যদি ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব বাড়ানো হয় তাহলে সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক হয় সঞ্চিত শক্তি। মধ্যবর্তী দূরত্ব বাড়ানোর সাথে সাথে তার সঞ্চিত শক্তিও বাড়তে থাকে। ঠিক সেমভাবে স্প্রিংয়ের ক্ষেত্রে বলবা যে স্প্রিংয়ের সাম্য অবস্থান থেকে তার স্মরণের মান যত বাড়তে থাকে, অর্থাৎ তার এক্সের মান যত বাড়তে থাকে, সেই ক্ষেত্রে স্প্রিংয়ের ভিতর সঞ্চিত শক্তির মান তত বাড়তে থাকে। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম যে আমাদের সলিউশনটা কীভাবে করতে হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারো কোনো যদি প্রবলেম হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।